বিএনপির 3 প্রভাবশালী মন্ত্রী জনগণের কাছে ফেঁসে গেছেন, অলরেডি ফেঁসে গেছেন। জনগণ তাদেরকে আচ্ছা মতো গালি দিচ্ছে যে এরকম বাটপারের ঘরে বাটপার, মিথ্যুকের ঘরে মিথ্যুক, ওর 14 গোষ্ঠী মিথ্যুক, ওর জন্ম মিথ্যুক। 3 মন্ত্রী জনগণের কাছে প্রতারক হিসেবে এস্টাবলিশড হয়ে গেছেন। তারা জনগণের ভালোবাসা শ্রদ্ধা কখনো পাবেন না। এরকম দিনে দুপুরে মিথ্যা কথা বলে জনগণের সাথে প্রতারণা করতে পারে, একদম চাক্ষুষ বিষয়। তাহলে যে বিষয় জনগণ জানে না, যে বিষয় জনগণ ধোঁয়াশার মধ্যে থাকে, সে বিষয়ে এরা কতটা মিথ্যা কথা বলতে পারবে? মানে এদের চাইতে নিকৃষ্ট কোন সত্তা আসমানের নিচে জমিনের উপরে হয় না। এরা স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে, এরা সন্তানের সাথে মিথ্যা কথা বলে, মা বাবার সাথে মিথ্যা কথা বলে। এত বড় মিথ্যুক, বেশি চালাকি করতে ধরা খেয়ে গেছে। দর্শক, 3 মন্ত্রীর প্রথম হচ্ছেন আমাদের জ্বালানি মন্ত্রী, যিনি মুজিব কোড পরে সংসদে গেছেন আওয়ামী লীগকে খুশি করতে। ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি একজন সড়ক পরিবহন মন্ত্রী, বিশ্ব চাপাবাজ এবং বিশ্ব বাটপার। তিনি একজন আর মুক্তিযুদ্ধ মন্ত্রী, তিনি ভালো মানুষ, কিন্তু চালাকি করতে গিয়ে তিনিও ধরা খেয়েছেন। এই 3 মন্ত্রী একযোগে একই ভাষায় বলেছিলেন, চ্যালেঞ্জ করে বলেন যে দেশে কোনো জ্বালানি সংকট নেই, সব পেট্রোল পাম্পে তেল আছে। বিশেষ করে একটু পরপর দেখি জ্বালানি মন্ত্রী বলেন যে কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে, মানুষ বেশি কিনছে, এই কারণে একটু দিতে দেরি হচ্ছে, বা আসলে কোনো সংকট নেই, সব ঠিক, পর্যাপ্ত মজুদ, বারবার বলেন। এবং মুক্তিযুদ্ধ মন্ত্রী বলছেন কোনো সংকট নেই। আর সড়ক পরিবহন মন্ত্রী তো এখন উদ্ভট কথা বলা শুরু করেছে, যেহেতু একটা পাগল। একজন খুনিকে মন্ত্রী বানানো হলে এরকম তারেক সরকারকে জয় বাংলা করবে। এই রবিউল আলম সড়ক পরিবহন সেতু মন্ত্রী, তিনি বলছেন যে কিছুদিন গাড়ি না চালিয়ে একটু হাঁটেন, হাঁটাহাঁটি করে স্বাস্থ্যের জন্য ভালো। আপনি চিন্তা করেন কোন গর্ধবের কবলে আমরা পড়েছি। মানে সেই হাসিনার থিওরি দেওয়া শুরু হয়েছে যে বেগুনের দাম বেশি, আরে কাঁঠাল দিয়ে বার্গার বানাই, আরো কি মিষ্টি কুমড়া দিয়ে আমরা চপ বানাই, বেগুনি বানাই, ওইরকম বিকল্প দেওয়া শুরু করেছে। 111 সরকারের সময় কে যেন বলেছিল যে বেশি বেশি আটা খান, রুটি খান, চাউলের উপর চাপ কমান। মইনু আহমেদ না কে যেন বলেছিল, মনে নেই, আমরা ছোট ছিলাম তখন। এখন তেল দিতে পারছে না, তেল নাই। প্রথমে বলছে যে তেল আছে, চ্যালেঞ্জ দিচ্ছে, এমন কোন পেট্রোল পাম্পের তেল নাই আমাকে জানান, আমি ব্যবস্থা নিব। কিন্তু দেখা গেছে মন্ত্রী যেখানে বসে বলছেন ওর সামনেই তেল নেই, সংসদ ভবনের সামনের ফিলিং স্টেশনে তেল নেই, আশেপাশের কোথাও নাই। আর বলছে কোন জায়গায় তেল নাই আমাদেরকে বলেন। কেমন চাপাবাজের চাপাবাজ! পুরো জাতি দেখছে, সমস্ত মানুষ দেখছে যে তেল নাই। পুলিশের গাড়িতে তেল নাই, গাড়ি বন্ধ হয়ে গেছে। আবার এক মন্ত্রী বলছেন যে কোনো গাড়ি কি বন্ধ হয়ে গেছে, সম্ভবত জ্বালানি মন্ত্রী বলছেন, হ্যাঁ পুলিশের গাড়ি বন্ধ হয়ে গেছে তেলের অভাবে। তারপর ঠেলে নিয়ে যাচ্ছে ফিলিং স্টেশনে। আবার সরকারের লোকজন অবৈধ কাজ করছে, ইউএনও ভিড় ঠেলে একদম গাড়ি ভরে তেল নিয়ে ইউএনও গাড়ি চলে গেছে। আমার হৃদয় রক্তক্ষরণ হয় যখন উবার চালক, পাঠাও চালকদের কান্না শুনি। তেল নাই, উবার চালিয়ে, পাঠাও চালিয়ে, রাইড শেয়ার করে আমি জীবিকা নির্বাহ করি, তেলের কারণে আমি গাড়ি চালাতে পারছি না, আমি কিভাবে বাড়ি টাকা পাঠাবো, আমি চলবো কি দিয়ে, আমি বাজার করবো কি দিয়ে? বিএনপির লোকজন তেল নিয়ে যাচ্ছে, তারা সিন্ডিকেট করছে, যা আছে তাও তারা নিয়ে যাচ্ছে। এবং যদি বিএনপির লোকজনদেরকে আগে ভাগে তেল না দেয় তাহলে তারা ফিলিং স্টেশনে হামলা করছে। সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না। আর 3 মন্ত্রী শুধু চাপাবাজি করছে যে কোনো সংকট নাই, সব ঠিক আছে। পুরো জাতির সামনে তারা চোর, মিথ্যুক, ধান্দাবাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। জনগণ মনে করে যে এরা সবাই মৃত্যুকের ঘরে মৃত্যু, এদের জন্মটাই হচ্ছে মৃত্যু। এরকম মিথ্যা কথা বলতে পারে না, যে চোখের সামনে আমরা যা দেখছি সেটা এরকম উল্টে দেয়। মানে এরকম অবস্থা। দর্শক, খবর ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে গণপিটুনি। বিএনপি নেতারা গণপিটুনি খায় তেল সংকটের কারণে।
আর মন্ত্রীরা চাপাবাজি করে, কোনো সংকট নাই। এখন বিএনপি নেতা কেন গণপিটুনি খাচ্ছে? এর কারণ হচ্ছে বিএনপি নেতার হ্যাডম দেখে যে আমি বিএনপি করি, আমাকে তেল দিবি, অন্য মানুষ মরে মরুক, আমার তেল লাগবে, আমি ক্ষমতাসীন দলের লোক। বেশি চালাকি করতে যায়, জনগণ একত্রিত হয়ে ধোলাই দেয়। যদি পরিস্থিতি সামাল দিতে না পারে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, হ্যাঁ আসলে যদি আমরা সংকটের মধ্যে পড়ি, সবাই একসাথে এই সংকট মোকাবেলা করতে হবে। সবাই মিলে আমরা আত্মনিয়ন্ত্রণ করব, অপচয় রোধ করব, বা প্রয়োজনে গাড়ি টাড়ি বন্ধ করে দিও, বিকল্প কিছু খুঁজবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি এরকম মিথ্যা কথা বলা শুরু করে, এই যে বিএনপি নেতাকে ফিলিং স্টেশনে গণপিটুনি দিয়েছে না, এই মন্ত্রীদেরকে ধরে রাস্তাঘাটে মানুষ গণপিটুনি দিবে, তারপরে তাদের প্যান্ট জাঙ্গে খুলে নেবে, তারপর পানির মধ্যে চুবাবে। শ্রীলঙ্কায় দেখেছেন না, এই তেল সংকটের কারণে কিন্তু শ্রীলঙ্কায় এরকম হয়েছিল। জাতি এখন সিসি করছে যে কোন কোন বাটপারের কবলে পড়েছে বাংলাদেশ, এই কেমন মন্ত্রী পরিষদ। দর্শক, রাজধানীর অধিকাংশ তেল পাম্পে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে, যদিও প্রকৃত চিত্র গণমাধ্যমে আসছে না, সোশ্যাল মিডিয়া আসে, কারণ গণমাধ্যমগুলো সব বিএনপির দখলে, তারা সেন্সর করছে, সংকটের কোনো খবর তারা প্রচার করতে দিচ্ছে না। কিন্তু মানুষ ভুক্তভোগী, সবার হাতে মোবাইল আছে, এসব খবর চাপা থাকে না। ডিজেল নাই, অকটেলও নাই, কিছু নাই। পৃথিবীর অনেক দেশের বিমান চলাচল বন্ধ, কারণ জেট ফুয়েল নাই। ফিলিপাইনে সম্ভবত অনেক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফিলিং স্টেশনে বিএনপির এক নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার গোপালনগর গ্রামে অবস্থিত রূপক ফিলিং স্টেশনে ঘটনা ঘটে। আহত আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। মানে কিন্তু বড় নেতা, ওয়ার্ড পর্যায়ে ছেঁচড়া নেতা না, বড় নেতা। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তিনি মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে রূপক ফিলিং স্টেশনে আসেন। এই সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নিলে উপস্থিত কয়েকজন তাকে মারধর করেন। স্থানীয় জানান, ঘটনার সময় সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মানে ভালো মায়ের খেয়েছেন। কেন? ওই যে ক্ষমতা দেখিয়ে তেল নিতে চেয়েছিলেন মনে হয় আগে ভাগে। এছাড়া অথবা তোরা এখানে লাইনে কেন দাঁড়িয়ে, তেল নাই ঘরে বসে থাকবি, কেন লাইনে দাঁড়িয়ে দেখাও যে সরকার তেল দিতে পারছে না। দর্শক, জ্বালানি তেলের রীতিমতো হাহাকার অবস্থা বিরাজ করছে রাজধানীর পাম্পগুলোতে। সারা বাংলাদেশে এক অবস্থা। সকাল থেকে বেশিরভাগ ফিলিং স্টেশনের তেলের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে গ্রাহকদের। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেই জ্বালানি তেল। সরজমিনে দেখা গিয়েছে, আসাদকের তেল পাম্প থেকে তেল নিয়ে যানবাহনের লাইন ছাড়িয়ে চলে গেছে জিয়া উদ্যানের দিকে, তবে সেখানেও দেওয়া হচ্ছে না তেল। ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারছে না কর্তৃপক্ষ। একের পর এক পাম্পে ঘুরছে মানুষ, কিন্তু অধিকাংশ জায়গায় ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড, আর মন্ত্রীরা করছে চাপাবাজি। না, এখানে এখানে বলতেছে যে আমাদের সংবিধানের যে 106 নম্বর ধারা আপনি বলেন রেফারেন্স নিছে, যে এই রেফারেন্স অনুযায়ী বিচারপতি শুধু সেই সব বিষয়ই পরামর্শ দিতে পারে যেই সব বিষয়গুলো সংবিধানে লিপিবদ্ধ থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কথা সংবিধানে লেখা নাই, সুতরাং বিচারপতি ইচ্ছা করলে রেফারেন্স দিতে পারে না। এটা আওয়ামী লীগালারা বলে। দ্বিতীয়ত আবার বলে যে গণভোটও অবৈধ, কারণ সংবিধানে গণভোটের কোনো কথাই বলা নাই। আমি তো একমত, সংবিধানে নাই। এই কারণে তো বিপ্লবী সরকার উচিত ছিল। না, আমি বলছি সংবিধানে ছিল না তো। সংবিধানে আপনি 15তম সংশোধনী আনবেন, এখানে কিন্তু ক্যাটের গভর্নমেন্টকে বিলুপ্ত করা হয়েছিল। খেয়াল করেন, কিন্তু এই যে বিলুপ্ত যে করা হলো নাই, কিন্তু এটা কিন্তু আবার সুপ্রিম কোর্ট কর্তৃক কিন্তু এটাকে আবার রিভাইভ করা হয়েছে। রিভাইভ করে পার্লামেন্টে আসবে, এটা অ্যাপ্রুভ হিসেবে দেবে। সুতরাং এটা যে নাই তাও ঠিক না, আছে তাও ঠিক না, রিভাইভ হয়ে গেছে তো। এবং ওইটা যে বাতিল করা হয়েছিল সেটাও কিন্তু জনগণের ইচ্ছা বিপরীতে, জনগণের ইচ্ছার বিপরীতে যেটা গেছে সেটা ঠিক নেই কখনো। এখন উনি ইচ্ছা করলে যে করলেন ক্যাটের গভর্নমেন্ট, এটা একটা স্পেশাল গভর্নমেন্ট এবং সেটাকে সমর্থন করছে 106। ওই পরিস্থিতিটা বুঝবেন, কিন্তু 100 বছর পর আলোচনা করলে মনে হবে অনেক কিছু ঘটে গেছে। না,
আমরা যারা জীবিত দেখতেছি সেটা বুঝি আমরা। এখানে কোনো ব্যত্যয় ঘটছে। যদি বিপ্লবী সরকার হইতো সংবিধানটা বিলুপ্ত করার সুযোগ ছিল, নতুন কনস্টিটিউশন হইতে পারত। আবার দেখেন সংবিধানটা যাতে প্রয়োজন অনুসারে, এই পার্লামেন্ট কিন্তু সংবিধানে বেসিক স্ট্রাকচার হাত দিতে পারবে না। রাষ্ট্রটা যে কাঠামোতে তৈরি হয়েছে সেই কাঠামোটার এই ভিত্তি কিন্তু পার্লামেন্ট চ্যালেঞ্জ করতে পারবে না। খেয়াল করবেন, মারাত্মক বিধান ভিত্তিটা। তার কিন্তু চ্যালেঞ্জ যদি কোন জায়গায়, সেক্ষেত্রে তার মানে হচ্ছে যে 2/3 আসন পেলেও সংবিধানের কিছু মূল নীতি আছে, ওগুলোতে হাত দেওয়া কারো পক্ষে সম্ভব না। 2/3 মেজরিটি পেলেও আসলে সম্ভব না। মানে আপনি এটাই বলতে চান নাকি? আপনি ইচ্ছা করলে ফোনটা রিসিভ করে কথা বলতে পারেন, তারপর আপনি আবার জয়েন করতে পারেন আমাদের সঙ্গে। আমি যেটা বলছি আপনাকে, ওইটাও পারবেন না। আপনি যেহেতু হাত দিতে পারবেন না, এই জন্যই কিন্তু সংস্কার কমিশন যেটা করা হলো, এই কমিশন কিন্তু শেষ পর্যন্ত কি করলো, একটা সংস্কার পরিষদ করে দিল। এই সংস্কার পরিষদ যখন পার্লামেন্টে কাজ করবে, এটা কি কাজ করবে? এটা কাজ করবে একেবারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে। তারা কিন্তু সংবিধানের বেসিক্সটা হাত দিতে পারবে। এটা জনগণের রায় কিন্তু। এইখানেই কিন্তু মূল সূত্রটা নিহত। যদি সংস্কার যে পরিষদ করা হয়েছে পার্লামেন্টের ভিতরে, এটা কিন্তু একটা সার্বভৌমিক অস্তিত্ব সেখানে আসছে কিন্তু। এর ক্ষমতা আছে সংবিধানকে ছিঁড়ানো, কাটানো, ফালানো। এই ক্ষমতাকে দেওয়া হয়েছে কিন্তু। কে দিছে? ওই গণভোট। যেই ভোটে পার্লামেন্ট সৃষ্টি হয়েছে, একই ভোটে কিন্তু এরও সৃষ্টি হয়েছে। এখানে বিএনপি শপথ নেয়নি। এইটাই তো বলতেছি যে এখন 2 শপথআলা এমপি আর 1 শপথআলা এমপি। এখন কি হবে? তো হযবরল হয়ে গেছে। বিএনপি বলতেছে যে এই সংবিধান সংস্কার পরিষদ আমরা এগুলো বাদ দিয়া 16 সদস্য বিশিষ্ট একটি যাচাই বাছাই কমিটি, তারা দেখবে কোনটা রাখবে কোনটা না রাখবে। কিন্তু তাহলে সংবিধান সংস্কার পরিষদের কি হবে? না, যখন আপনি কমিটি করতে যাবেন, যদি সংস্কার পরিষদ না করেন, আপনার কমিটির হ্যাজ নো রাইট টু টাচ দ্য কনস্টিটিউশন। তার ক্ষমতা সীমিত। সংস্কার পরিষদ হিসেবে যখন বসে যাবেন আপনার কাজ করার জন্য, আপনার ক্ষমতা কিন্তু বিরাট। বিএনপি তো বলবে না। বিএনপি করবে না। কিন্তু বিএনপি কেন করবে না? এটা হলো বিএনপির ওই ঘটনা হচ্ছে সরে দেওয়া। বিএনপি কখনো বলে নাই আমরা এটা করবো না। কিন্তু যখন তারা পাশ করে গেল, সরকার তারা বলল আমরা এটা সংসদে আনবো। আপনি আনতে পারবেন, কিন্তু সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন আনতে পারবেন না। ইউ আর নট অ্যালাউড। যদি সংস্কার কমিশন পরিশোধ করেন, আপনি পারবেন। কারণ ওখানে বলা আছে বেসিক স্ট্রাকচারটা যেভাবে আছেন, সেখানে ক্ষমতার অনেক গন্ডগোল আছে। সেই জিনিসগুলো আপনি টাচ করতে পারবেন। রাষ্ট্র সৃষ্টি হচ্ছে যার ভিত্তির উপরে, সেখানে টাচ করতে পারবেন না। কিন্তু যদি শুধু বলেন সংবিধানে আমরা করবো এখানে পার্লামেন্টে, আপনি কিন্তু এখানে সীমিত ক্ষমতা এসে পড়লো। এখানেই কিন্তু জামাত এনসিপির সাথে বিএনপির মৌলিক বিরোধ, এবং এই বিরোধটা কিন্তু বিএনপি জানে। এখন সে তার কৌশলগত কারণে এটা করছে না। এখন যদি সেটা কমিটি করে, তো কমিটি তো করতে পারে পার্লামেন্টের ভিতরে, কিন্তু সেই কমিটিতে ক্ষমতা নাই। কমিটি জুলাই সনদের আলোকে সবকিছু কাজ করতে পারবে না, সম্ভব না। জনরায় থাকলেও পারবে না। কিন্তু এইখানেই মূল বিরোধ রেখে এসে গেছে। এখন সালাউদ্দিন সাহেব বলেছে, আজকে দেখলাম, আমরা সংস্কার পরিষদের যে জুলাই সনদ যেগুলো আছে আমরা মানি, এগুলি সংস্কার পরিষদে আলোচনা করা যেতে পারে। এখন তারা বলছে আলোচনা করা যেতে পারে। এইটাও কিন্তু সুবিধাবাদী নীতি। আলোচনা যেতে পারে কেন? এখানে আলোচনা দরকার নেই তো। আপনাকে তো রায় দিয়ে দিছে পার্লামেন্টে জনগণ, আর আলোচনা করবেন কেন? আপনি সংস্কার পরিষদ করে ফেলেন, ওটা 6 মাস থেকে 180 দিন কাজ করবে। কাজ করে এটা পারে। আর যদি কাজ না করে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি, যেটা আমাদের পানি মন্ত্রী বলছে অ্যানি, স্বয়ংক্রিয়ভাবে কিন্তু কার্যকর হয়ে যাবে। সংকট আছে কিন্তু এখানে। এরকম না যে তারা করবে না, অপোজিশন বসে থাকবে না, আপনি না করলেন ঠিক আছে, কিন্তু 6 মাস পরে আপনি কি করবেন? আপনি যেহেতু জনরায়টাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, একটা সরকার করতে চাচ্ছেন, এটা হবে না। কিন্তু সামনে কিন্তু সাংবিধানিক সংকট আসতেছে, অনেকে কিন্তু বুঝতে পারছে না। আর বিএনপি যারা করেন, এগুলি বোঝে কারা? দলের কিছু লোক বোঝে। বিএনপির শীর্ষ পর্যায়ে যে নেতাগুলি আছে, থিঙ্ক ট্যাঙ্ক, তারেক জিয়ার সাথে যারা বসতেছে, পার্লামেন্টের না, তারা বসতেছে। কিন্তু ইন জেনারেল বিএনপির 200-900 এমপি কিন্তু এটা বুঝবে না। তারা বলবে না হলে কি হবে? হবে। এটা যদি সুপ্রিম কোর্টে যায় এবং বলা আছে
এইটা নিয়ে কিন্তু কোর্টে যাওয়া যাবে না, জুলাই সনদ নিয়ে। খেয়াল করেন, কিন্তু কোর্টে যাওয়া যাবে না। এখন যারা এটা নিয়ে কেস করছে, হ্যাঁ, ওই বিএনপি পন্থী দুজন রিট করেছে, অ্যাডভোকেট মামুন মাহবুব সহ, আপনার পরিচিত, আপনি জানেন। টিকবে এটা? রিট টিকবে না, এটা প্রলং হবে শুধু। এটা সরকার প্রলং করবে। এই খেলা তো আমরা চাচ্ছি না, বিএনপি চাচ্ছে না। তার মানে কি বিএনপি ওই আদালতের ঘাড়ে বন্দুক রেখেই তাদের কার্য হাসিল করতে চায়? আদালতের বন্ধুরা, আদালত এখানে খুব বেশি কাজ করতে পারবে না, এটা আদালতে যাওয়ার কথা না। কিছু কিছু বিষয় আছে, দেখেন, স্টেট রেসপন্সিবিলিটি, জন রেসপন্সিবিলিটি, এগুলো আদালতে যায় না। জটিল রাজনীতি আদালতে যায় না। আর আদালতেরও উচিত হবে, নাগরিক হিসাবে বলতে পারি আমরা, আপনারা কিন্তু কিছু কিছু ব্যাপারে হাত না দেওয়াই ভালো। পৃথিবীর অনেক দেশে কিন্তু রাজনীতি বিষয়গুলো কিন্তু ছেড়ে দেয় পার্লামেন্টের উপরে। যেমন একটা ভুল করেছিল খায়রুল হক, যেটা ছিল জনগণের, উনি কিন্তু পার্লামেন্টকে ছেড়ে দিলেন। এটা উনি রায় দিতে গেলেন কেন? উনি ছেড়ে দিয়েছে পার্লামেন্টের উপরে। উনি তো এক কথাই বলতে পারতেন, এইটার সাথে যেহেতু একটা জনগণের সম্পর্ক ছিল, এই বিষয়টি জনগণ দেখবে, পার্লামেন্ট দেখবে। উনি বলেন 2 টার্ম থাকতে পারে, কিন্তু চালাকি করছেন এখানে। 2 টার্ম থাকতে পারে, 4 টার্ম থাকবে না। না, সেই পাপের প্রায়শ্চিত্ত খায়রুল হক এখনো করতেছে। আজকে উনি মুক্তি পেলেও তাকে নতুন হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হয়েছে। মানে আজকে তাকে একটা মামলায় জামিন দেওয়া হয়েছে, হত্যা মামলায়, কিন্তু কারাগার থেকে তিনি মুক্তি পেলেন না। তো তাকে আবার ওই নতুন একটা হত্যা মামলায় আজকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে খায়রুল হককে। মানে তিনি তার ওই পাপের প্রায়শ্চিত্ত এখনো করতেছেন। আমি খায়রুল হক নিয়ে কথা বলতে চাই না। খায়রুল হক সাহেব যেটা করছেন, ওই যে 5টা করছেন, দেখেন, সুপ্রিম কোর্ট অ্যাপিল ডিভিশন যখন এটা গেল, ওখানে কিন্তু টাই হয়ে গেছিল। টাই বোর্ডে কিন্তু উনি শেয়ার করছেন সরকারের পক্ষে। কাজে এই আপনার ক্যাটের গভর্নমেন্ট যে বাতিল হয়েছে, এটা বলতে পারবেন না এটা বাতিল হয়নি, তো এটা জোর করে টাই করে করানো হয়েছে। এটাও জনরায়ের বিরুদ্ধে গেছে কিন্তু। এবং খায়রুল হক জানতেন, উনি সরকার খুশি করার জন্য কাজটা করেছেন, তার বিবেক কাজ করে নেই, তার জুডিশিয়াল ব্রেনটা এখানে কাজ করে নেই। চিফ জাস্টিস হ্যাজ লস্ট দ্য স্পিরিট অফ দ্য জুডিশিয়াল জাজমেন্ট, করে নেই। এটা যে কোনো লোকই বলতে পারে। এই যে করতে পারে নাই, তার ব্যর্থতা। এখন কোন কেসে কে আর ঢুকবে না ঢুকবে, এটা তো অন্য জিনিস। উনি সুপ্রিম কোর্টের চেয়ারটাকে, চিফ জাস্টিস চেয়ারটাকে তিনি কলুষিত করেছেন, বিতর্কিত করেছেন, এবং এটাকে তিনি সুবিধাভোগী করে ফেলাইছেন। এটা সুবিধাভোগী চেয়ার না, এটা বিবেকের চেয়ার, ন্যায়ের চেয়ার, এবং সবকিছুর ঊর্ধ্বে বিচারপতি ইজ অ্যাবভ অল, ইভেন হি ক্যান ট্রাই দ্য প্রাইম মিনিস্টার।